দিন আজকে খুবই ভালো। সকালে উঠাই র চা, তারপর হচ্ছে ক্রিম বন রুটি। মানে এই ক্রিম বন রুটি আর র চা, যেটা আমি র চা বলি, ওই যে কাঁচা চা পাতা দিয়ে চাটা করি, এত ভালো লাগে সকালবেলা। মানে ভাবা যায় কোরিয়ার মতো দেশে এসে আমি চা খাইতেছি, দেশের চা। তারপরে আবার ক্রিম বন রুটির সাথে আবার আমি মাঝে মাঝে ক্রিম বন রুটিটা আবার চার ভিতরে একটু ভিজাইও খাই। এখন কিছু লোকজন বলবে খ্যাত আইছে। মুরগির গিলা রান্না করব বুট ডাল বা ওই যে বড় বড় ডাল আছে না, সেই ডাল দিয়ে। হ্যালো সবাই, কেমন আছেন? আমি কল্পনা, সাউথ কোরিয়া থেকে। প্রথমেই তেজপাতা, দারচিনি মানে কি দিয়ে নিলাম দেখছেন, তারপরে তেল দিতেছি, তারপরে মশলা দিতেছি। মানে আজকে একটু উল্টা উল্টা। ওই যে পেছানো ওই যে ডাল, বুটের ডাল, ওইগুলো আবার সেদ্ধ দিছি তেলের ভিতরে। এই যে এখন অনেক মশলা দিয়ে দিলাম, শুকনা মরিচের মানে যে বাটা, মানে ব্লেন্ড করে নিয়েছিলাম, পেঁয়াজ, রসুন, আদা, মরিচ, যা যা দিতে চান, জিরা টিরা, মানে সমস্ত কিছু ব্লেন্ড করে আপনার মন মতো করে দিয়ে এই মশলাটা খুব ভালো করে ভাজা নিতে হবে। আমি আবার ঢেকে ঢেকে ভাজা করি, এত সেটে মানে চারিদিকে ছিটে যায়। আর ঢেকে ঢেকে একেবারে এটা ভাজা করলে না, ভাজাটাও সুন্দর হয়। যতক্ষণ পর্যন্ত উপর থেকে তেল উঠে না আসবে মশলাটা, ততক্ষণ পর্যন্ত ভাজা দিব। এই মশলা ভাজাটা যত ভালো হবে, রান্না তত ভালো হবে। মশলাটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিয়েছিলাম মুরগির গিলা আর বুট ডাল, একটু সেদ্ধ করে নিয়েছিলাম রাইস কুকারে। তারপরে দিয়ে দিলাম পানি, স্বাদ মতো লবণ, হলুদ। এখন ভালো করে এটাকে জাল দিব। আমি তো আবার কষানো খাই, বুঝছেন। আবার পাশে ভাতও চড়াই দিছি, এত মজা হবে খাইতে। এই যে পানি টেনে গেছে, এর ভিতরে আমি একটু মশলা দিয়েছিলাম, মশলার সিনটা নিতে পারি নাই। এত সুন্দর মশলা, যে আমার গুঁড়ো করা বিশেষ মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, মানে যা যা আছে আপনার ঘরে, জিরা, গোলমরিচ, সব কিছু একটু ভাজা টাজা দিয়ে গুঁড়ো করে নেবেন। তারপরে মাংসে দিবেন লাস্টের দিকে, খুবই ভালো লাগবে খেতে। বাইরের মশলা কেনার থেকে ঘরে যদি করে নেন, খুব বেশি একটা মশলার ফ্লেভার পাবেন, একটু স্বাদটাও একটু বেশি আসে। রান্নাটা কেমন হয়েছে বলেন তো? আমার কাছে কিন্তু খুব ভালো লাগতেছে, আর আমি একটু খাইয়াও দেখছি, খুব ভালো লাগছে। মুরগির গিলা যেহেতু, আমার ছেলেটা বলে খাইতে খুব পছন্দ করে, কিন্তু ওই যে যখন আমি একটা একেবারে প্লেটে দিই, খুব বেশি একটা না, প্লেটটা একটু খাবগা স্টাইলে হইলে ভালো হয়। যে খাবগা স্টাইল বোঝেন তো, বোলের মতো এরকম, তাতেও চামচ দিয়ে একটু উঠাইতে সুবিধা হয়। অনেকেই বলেছিলেন যে জিওকে একটু হাত দিয়ে খাইতে দেবেন বা খাওয়ার দেখাবেন। ভাই বিশ্বাস করেন, জিও একবার দুইবার হাত দিয়ে খাওয়ার পরে এখনও হাত দিয়ে খাইতে চায় না। কারণ এটা যেহেতু আমরা যেহেতু হলুদ দিয়ে রান্না করি, আর যেহেতু ওর হাতে, ও মানে কোরিয়ানে, ওর হাতে একেবারে একটু সাদা, একটু খানিক সাদা, বেশি সাদা না, ও কালো, আমার মতো একটু কালো হয়েছে। তা ও যখন স্কুলে যায় বা বন্ধু বান্ধবদের সঙ্গে কথা টথা বলে, ওর হাত হলুদ দেখায়, হাতের আঙ্গুলগুলো হলুদ, নখগুলো হলুদ দেখায়। তো ওরা জিজ্ঞাসা করে, তোর হাতে এরকম হলুদ হয়েছে কেন? তখন ও বলে যে আমি ভাত খাইছি আমার মায়ের দেশের স্টাইলে, ওই যে ইন্ডিয়ান কারি। কোরিয়ানরা ইন্ডিয়ান কারি বললে বেশিরভাগ সময় চেনে, বাংলাদেশি কারি বললে চেনে না। আপনি অনেক ইন্ডিয়ানকেই বলবেন যে আপনি কি খাইছেন, বলবেন তরকারি খাইছেন, মানে কীরকম তরকারি, বলবেন যে ইন্ডিয়ান কারি, সাথে সাথে বুঝবে, সাথে সাথে ওরা এটাকে করে যে ক্যাচ করে যে ইন্ডিয়ান। কারণ কোরিয়ান সুপার মার্কেটে ইন্ডিয়ান কারি বা তরকারি পাওয়া যায়, কোরিয়ানরা এর সাথে পরিচিত। কোরিয়াতে ইলিশ মাছ পাওয়া যায়। আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন কোরিয়াতে ইলিশ মাছ পাওয়া যায় কিনা। তাই হ্যাঁ, পাওয়া যায়, বড়ও পাওয়া যায়, ছোটও পাওয়া যায়। এরকম ছোটো ছোটো সাইজের তিনটাও এরকম এক প্যাকেটে পাওয়া যায় 1 কেজি করে। আবার আপনি 1 কেজির উপরেও কিন্তু ইলিশ মাছ পাবেন কোরিয়াতে। মানে আপনার যদি টাকা থাকে তাহলে আপনি কিনতে পারবেন বড় বড়। তা আমার একটু টাকা অল্প, তো সেজন্য ছোটো ছোটো মাছগুলো কিনে নিয়ে আসি। একেবারে কোরিয়ার যে দোকানগুলো আছে, আসিয়ান দোকানগুলো বা এশিয়ান দোকানগুলো, বা আপনি কোনো ফরেন মার্ট থেকেও কিনতে পারবেন, বা অনলাইনেও কিন্তু এখন কোরিয়াতে এই ইলিশ মাছ পাওয়া যায়। তো ইলিশ মাছগুলো তো ডিপের থাকে, খুব বেশি একটা স্বাদ পাওয়া যায় কিনা, মোটামুটি স্বাদ হয়। আমি এই আঁশগুলো কিভাবে পরিষ্কার করি বা কিভাবে ছাড়াই, হ্যাঁ অনেকেই বলেন যে আঁশের জন্য তো কিনতে পাওয়া যায় আঁশ ছাড়ানোর মেশিন বা একটা কাটারের মতো, ওইটা দিয়ে ছুললে পরে হয়ে যায়, বা ওইটা দিয়ে ছুললেও কিন্তু একটু একটু ছিটা ওইদিক ওইদিকে যায়। কিন্তু এই যে ডিপের একেবারে ইলিশ মাছটা 1 মিনিটের মতো যদি আপনি ঠান্ডা পানিতে একটু ভিজায় রাখেন, উপরের আঁশটা কিন্তু নরম হয়ে যায়, এপাট ওপাট করে একটু ভিজায় রাখেন, একেবারে নরম হয়ে যাবে। তারপরে একটা চামচ দিয়ে ঠিক এইভাবে একেবারে টাইনা উঠাই ফেলাইতে পারবেন। খুব বেশি টানাটানি করার দরকার নাই, চামড়া উঠে যাবে। আস্তে আস্তে ধীরে ধীরে টানাটানি করলেও সুন্দরভাবে আঁশগুলো মানে উঠে আসবে। আর সব কিছুই কিন্তু আঁশগুলো, মানে সব আঁশগুলো পানিতেই থাকবে,
একটা আঁশও আপনার কোথাও ছিটা যাবে না, আপনার কোথাও ফেলতেও সুবিধা হবে। কারণ আমাদের কোরিয়াতে মানে ফেলাফেলির এই যে আঁশগুলো বা কোনো একটা ময়লা ফেলার জন্য খুব কড়া নিয়ম, খুব বেশি না 3 থেকে 4 মিনিটের মধ্যে কিন্তু আমার এই মাছটা একেবারে পরিষ্কার হয়ে যায়, একেবারে পরিষ্কার হয়ে যায়। তারপর ওই যে আঁশগুলো আছে একেবারে পানির ভেতরে, দেখেন আমি আঁশগুলো একবারে একটু উঠাই নিয়ে কোনো পলিথিনে রেখে দেবো, আর আলাদাভাবে ফেলতে হয়, তা নাহলে প্রচুর পরিমাণে জরিমানা হয়। মানে যেখানে সেখানে খাবারের আঁশ বা খাবার ফেললে তো জরিমানা হয় কোরিয়াতে, নির্দিষ্ট যে খাবারের জায়গাগুলো আছে সেইখানেই ফেলতে হয়। তারপর আরও একটা কাহিনী আছে যে আমাদের দেশে তো আমরা মাছ টাছ উঠানে কাটি, বাইরে ভাই কি যে মজা লাগে তাই না, উঠানে বসে কাটবো, একেবারে আঁশ ও বাড়ির কর্নারে সুইটা মারবো, ওই জায়গায় থাকবে, পইরা থাকবে। কোরিয়াতে আরও একটা সমস্যা আছে, যারা অ্যাপার্টমেন্টে থাকেন বা জুথেক জিপ 1 তলা 2 তলা 3 তলা বিল্ডিংয়ে থাকেন, তাদের জন্যও কিন্তু এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, আপনার রুম বা আপনার ঘরটাকে কতটা পরিষ্কার রাখবেন। মাছের আঁশ বা খাবার যদি নিচে পড়ে থাকে তাহলে কিন্তু অনেক পিঁপড়া হইতে পারে, কোনো পোকামাকড় হইতে পারে। এর জন্য কিন্তু কোরিয়ার যে অ্যাপার্টমেন্টে যারা থাকেন তাদের কিন্তু অ্যাপার্টমেন্টের দায়িত্বে যারা আছেন তারা কিন্তু নিয়মিতভাবে কিছু ওষুধপত্র দিয়ে যায়, যেমন পিঁপড়ার ওষুধ, তেলাপোকা বা এই ধরনের, তেলাপোকা তো না, ওই ধরনের কিছু কিছু আছে, পোকামাকড় আছে কোরিয়াতে, ওই ওষুধগুলো ওরা নিয়মিতভাবে দেওয়া যায়। সুতরাং পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে হলে মাছটা যদি আপনি পানির ভিতরে পরিষ্কার করেন অনেক বেশি তাড়াতাড়ি করতে পারবেন। আর আমি ভিতরের পেটা কেমনে পরিষ্কার করি, মানে ভিতরের পেটাটা কেমনে নিয়ে আসি দেখেন, মাছটা একটুখানি নরম হইলে পরে একটা যে চপস্টিকের দিয়া সুন্দর এই পাশ ওই পাশ থেকে ঘুরাই ঘুরাই নিয়ে আসলে একেবারে পেটাটা চলে আসে। তারপরে মাছটাকে এইভাবে চারিদিক থেকে ওই যে ছোটো ছোটো কাঁচা বা যেগুলো বলে এই যে আঁশগুলো, আমি এগুলো সবসময় ফেলাই দিই, কিন্তু এইবার কি মনে করে যেন রাখছিলাম, রাখার পরে আমার মনে হয়েছে যেন এইগুলো যদি কোনো তরকারিতে দিই তাও তো গন্ধ হবে, কারণ ইলিশ মাছের যাই আপনি যে তরকারিতে দেন না কেন পিসগুলো কি সুন্দর হয়েছে তাই না, মানে ওই যে ইলিশের কাটা ফুলকা আপনি যাতেই দেন না কেন খাবার কিন্তু সুস্বাদু হবে। তা বেশি একটা পিস টেস্ট হয় না, ছোটো মাছ তো বুঝছেন 4 পিস হয়েছে, আর ওই যে লেজ আর ওই মাথাটা, তা আমি এই যে মাথার ভিতরে ফুলকা টুলকা বের করে ফেলবো, ফুলকাটাও আমি সবসময় ফেলে দিই, কিন্তু এইবার রাখছিলাম অনেক চিন্তা ভাবনা করে রাখছি বাইরে মাথাটা দিয়ে। অনেকেই বলেন যে ওই যে খাইতে ভালো লাগে, কচুর ডগাও আছে ঘরে, কিন্তু গতবার রান্না করে খাইয়া বলছেন এই কাটা আর ছাড়াইতে পারি না, ডাক্তারের কাছে গেছিলাম। সুতরাং ইলিশের মাছ বা ইলিশের কাটা খাওয়ার সময়, কাটা তো না মানে ইলিশ মাছ খাওয়ার সময় বাচ্চা খাবেন, খুবই সুন্দরভাবে বাচ্চা খাবেন, যেন সমস্যা টমস্যা না হয়, গলার ভিতরে যেন না বাদে কাটা। অনেকেই বলবেন এখন আপু খালি বুঝছেন বলতেছেন, আসলে কি হয়েছে কি অনেকদিন পরে ইলিশ মাছ কাটতেছি তো, তারপরে আবার দেশের বাইরে বুঝছেন যে দাম দিয়ে কিনছি, মানে একেবারে সাবধান না হইলে বুঝছেন তাহলে বুঝছেন আবার তো ডাক্তারের কাছে যেতে হবে, ডাক্তারের কাছে গিয়ে আবার কাটা বের করতে হবে। গতবার আমি গেছিলাম ডাক্তারের কাছে গিয়া কাটা বের করছি, গলার কাটা, মানে প্রচুর কষ্ট হয়েছে, নাক দিয়ে একটা পাইপের মতো ঢুকাইছিল, লাইটের মতো, উড়ে ভাই রে ভাই কি যে ভয় পাইছিলাম সেই সময়। তা আমার এই কথাটা তো সবসময় মনে থাকবে, যে সেজন্য আমি ইলিশের মাছ বা ইলিশের মতো আর একটা মাছ পাওয়া যায় কোরিয়াতে যেটা হচ্ছে ঝন, ওই মাছটা যখন আমি ফ্রাইড করি খুবই সাবধানে খাই। মাছ আমি এত বেশি পছন্দ করি বলার মতো না, আমাদের ঘরে জিউ মাছ খায় না, একেবারে মাছের ধারে কাছে আসবে না, কাঁকড়া খাবে না, যদি চিংড়ি মাছ ফ্রাইড করে দেওয়া হয় তাহলে খাবে, এছাড়া চিংড়ি মাছও খাবে না। ইলিশ মাছটা একদিন আমার হাজব্যান্ডকে ফ্রাই করে দিছিলাম, খুব ভালো খাইছে, খুব মজা করে খাইছে, হ্যাঁ ভালোই লাগে তো, অনেকটা ওই যে ঝন মাছের মতো করে, আমি হ্যাঁ অনেকটাই ঝন মাছের মতো, একটু গন্ধ আছে, কিন্তু ঝন মাছের চাইতে আমাদের ইলিশ মাছের গন্ধটা বেশি থাকে। কোরিয়াতে ইলিশ মাছের গন্ধ কতখানিক থাকে বা টাটকা কতখানিক থাকে, টাটকার দিক থেকে বলতে গেলে বলা হবে যে আমি যতবার কিনছি এর আগে আমি খাইতে পারি নাই গন্ধের জন্য, কিন্তু এইবার এই প্রথমবার আমার কাছে এটা অনেক বেশি ভালো লাগছে। কারণ হইতে পারে যে এখন কোরিয়াতে অনেক বেশি বাংলাদেশিরা আছেন, ইলিশ মাছ আসলে তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়, অনেক তাড়াতাড়ি সেল হয়, এর জন্য হইতে পারে যে মাছটা একটু ভালো ছিল। কিন্তু এর আগে আমি যতবার কিনছি শিউলে গিয়ে পর্যন্ত আমি ফরেন মার্ট থেকে ইলিশ মাছ কিনছি, বড় বড় ইলিশ মাছ, তখন তো আর ভিডিও করতাম না, ডিপে অনেক দিন রাখলে পরে যেরকম একটা বাজে গন্ধ আসে সেই মাছগুলোতে কিন্তু ওই রকম গন্ধ থাকতো, বিশ্বাস করেন খাইতে পারতাম না। প্রথমবার ভাজা দিয়া বা তরকারিতে যখন রান্না টান্না করতাম, খাওয়ার পরে যে কি বিশ্রী ঢেকুর আসতো, তারপরে ফেলাই দিতাম।